আসসালামু আলাইকুম প্রিয় বিদ্যার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন, আমাদের সাথে সংযুক্ত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম এমএসএস প্রথম পর্ব, কোর্স কোড 411915। কোর্সের নাম জননীতি বিশ্লেষণ, লেকচার নম্বর 9। লেকচারের শিরোনাম বাংলাদেশের শিল্পনীতি। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.ju@gmail.com। আমাদের আজকের শিরোনাম শিল্পনীতি। বাংলাদেশের শিল্পনীতির এই পাঠ থেকে আমরা কি কি করতে পারবো সে সম্পর্কে আলোকপাত করছি। বাংলাদেশের শিল্পনীতি সম্পর্কে বলতে পারবেন, বাংলাদেশের শিল্পনীতির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবেন, বাংলাদেশের উন্নয়নে শিল্পনীতির ভূমিকা বিশ্লেষণ করতে পারবেন। এটা একটা শিল্প কারখানা, যে আমরা একটা পোশাক শিল্প কারখানা দেখছি। তো শিল্পায়ন বা শিল্প, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদের বর্তমান যে অর্থনৈতিক অবকাঠামো, সেইখানে কৃষি সবচেয়ে বেশি বা কৃষি নির্ভর অর্থনীতি আমাদের দেশে। এইখান থেকে আমরা উত্তরণের জন্য স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় শিল্পনীতি ঘোষণা করেছে। আমরা আজকের যে শিল্পনীতি আলোচনা করব সেটা 2010 সালের শিল্পনীতি। তো মধ্যম আয়ের দেশ হিসাবে বা উচ্চ মধ্যম আয়ের দেশ বা উচ্চ আয়ের দেশে পরিণত হতে হলে অবশ্যই শিল্প খাতে ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে। আমরা যদি দেখি পৃথিবীর উচ্চ আয়ের দেশসমূহ, তারা কিন্তু শিল্প প্রধান দেশ, কিন্তু দরিদ্র দেশগুলো, যে সমস্ত তৃতীয় বিশ্বের দেশ আছে বা দরিদ্র দেশ আছে, সেই সমস্ত দেশ কিন্তু কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশও একটি কৃষি নির্ভরশীল বা কৃষি অর্থনীতি নির্ভরশীল একটি দেশ। তো আমাদের চেষ্টা আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং সুষম উন্নয়নের জন্য বা সুষম আয় বন্টনের জন্য, আয় বৈষম্য কমিয়ে আনার জন্য শিল্প উন্নয়নের দরকার আছে। এইখান থেকে যে শিল্পের মাধ্যমে যেমন কর্মসংস্থানের সম্ভব, তেমনি মানুষের আয় বৃদ্ধি বা জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সরকার সময়ে সময়ে বিভিন্ন সময় শিল্পনীতি প্রণয়ন করছে। বাংলাদেশে সর্বপ্রথম 1973 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার প্রথম শিল্পনীতি ঘোষণা করে। এবং আমরা যখন স্বাধীনতা লাভ করি 1971 সালে, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের পরিসমাপ্তির পর আমাদের দেশের যে শিল্প কারখানাগুলো ছিল, সেই শিল্প কারখানাগুলো কিন্তু জাতীয়করণ করা হয়। পরবর্তীতে বা বর্তমান প্রেক্ষাপটে জাতীয়করণকৃত শিল্প কারখানাগুলো আমরা সরকারগুলো আস্তে আস্তে বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে। একটা সময় বেসরকারি খাতে বা স্বাধীনতার পরে বেসরকারি খাত এরকম শক্তিশালী ছিল না। বর্তমানে আমাদের দেশের যে বেসরকারি খাত আছে, সেই বেসরকারি খাত কিন্তু অনেকটা শক্তিশালী হয়েছে এবং সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত বাংলাদেশের শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শিল্পনীতি যে একটি দেশের শিল্প কেমন হবে তার সামগ্রিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাই হলো বা শিল্পক্ষেত্রে ব্যবস্থাপনাই হলো সেই দেশের শিল্পনীতি। বাংলাদেশের প্রথম যেটা বলছিলাম যে 1973 সালে প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয়, তারপরে 1982 সালে শিল্পনীতি ঘোষণা করা হয়, তারপরে 1986 সালে শিল্পনীতি ঘোষণা করা হয় এবং 1986 সালে আরেকটা সংশোধিত শিল্পনীতি ঘোষণা করা হয়। এরপর 1991 সালে শিল্পনীতি ঘোষণা করা হয়, 1999 সালে শিল্পনীতি ঘোষণা করা হয় এবং 2005 সালে একটি শিল্পনীতি ঘোষণা হয়। আমরা আজকে যে শিল্পনীতি নিয়ে আলোচনা করছি সেটা 2010 সালের শিল্পনীতি। 2010 সালের শিল্পনীতির উপরই আজকে আমাদের এই আলোচনা। তো শিল্প কি, নীতি কি, শিল্পনীতি কি, এইগুলো সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে তাইলে কিন্তু আমরা শিল্পনীতি সম্পর্কে বা বাংলাদেশের শিল্পনীতি সম্পর্কে অনেক কিছুই অজানা থেকে যাবে। তো আমরা প্রথমে দেখি যে নীতি কি। যে নীতি হলো একটি ন্যায়সঙ্গত সুপরিকল্পিত কর্মকার্য ব্যবস্থা, কোনো নির্দিষ্ট কিংবা এক বা একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরিকল্পনা হলো নীতি। উদ্দেশ্য বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনাই হলো নীতি। নীতি হলো উদ্দেশ্য এবং বাস্তবায়নের মাঝামাঝি পদক্ষেপ। আমরা যে আলোচনাগুলো করছি, যে পলিসিগুলো করছি, বাংলাদেশের যে পলিসি আমরা এর আগে করেছি হেলথ পলিসি, তারপরে এডুকেশন পলিসি, এখন করছি আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি। প্রত্যেকটা পলিসির আগে কিন্তু আমরা পলিসি কি সেটা নিয়ে আলোচনা করছি। তো এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ধারণা যদি না থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় বিষয়ে গভীরে যেতে পারবো না। তো এই জন্যই আমরা এই পলিসি সম্পর্কে বলছি। তো যেহেতু আমরা বাংলাদেশের শিল্পনীতি আলোচনা করব, সেহেতু শিল্প কি এই ব্যাপারটা আমাদের জানা উচিত। শিল্প হলো কাঁচামাল প্রক্রিয়াকরণ ও পণ্য উৎপাদন সম্পর্কিত অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখানে দেখেন কাঁচামাল প্রক্রিয়াকরণ ও পণ্য উৎপাদন, মানে একটা কাঁচামাল প্রক্রিয়া করে নতুন পণ্য হচ্ছে এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সেটাই হলো শিল্প। শিল্প হলো কোনো সামগ্রী বা পরিষেবার উৎপাদন, শুধুমাত্র দ্রব্য না, সেবাও শিল্পের একটা গুডস, মানে শিল্প উৎপাদনের পণ্য, সেবাও একটা শিল্প খাত। সেবা খাত গুলো শিল্প খাত। আমরা পরবর্তীতে এই ব্যাপারে বিশদ আলোচনা করব। তো যে প্রক্রিয়ার মাধ্যমে কারখানার অভ্যন্তরে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্যে এবং মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। কারখানার অভ্যন্তরে যন্ত্রপাতির সাহায্যে কোনো প্রাথমিক কোনো কাঁচামাল থেকে মাধ্যমিক দ্রব্য বা মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হলো শিল্প। এখন আমরা যদি বলি যে আমি একটা শার্ট পরে আছি, এই শার্টটা কি দিয়ে? সুতা দিয়ে তৈরি হয়েছে। তো সুতা কোথা থেকে আসছে? সুতা কিন্তু একটা মাধ্যমিক দ্রব্য। আর যখন এই মাধ্যমিক দ্রব্য থেকে তৈরি হয়েছে কি? কাপড়। তো কাঁচামাল ছিল কি? তুলা, কটন। এই প্রথমে কটন থেকে তুলা আসছে এবং তুলাকে কিন্তু মাধ্যমিক দ্রব্য বলছি এবং মাধ্যমিক দ্রব্য থেকে এই কাপড়টা তৈরি হয়েছে। এইভাবে যে উৎপাদন প্রক্রিয়া এবং এগুলো অর্থনীতির সাথে সংশ্লিষ্ট, সেই খাতকে আমরা বলছি শিল্প। এইভাবে আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারছি যে শিল্প কি সেই সম্পর্কে আমাদের একটা ধারণা স্পষ্ট হলো। বাংলাদেশের শিল্পনীতি কোন দেশের শিল্প খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত সরকারি নীতিমালাকে শিল্পনীতি বলে। কোন খাত উন্নয়ন এবং তার ব্যবস্থাপনা সংক্রান্ত যে সরকারের বিশদ নীতিমালা বা পদক্ষেপ, সেই পদক্ষেপের সমষ্টি হলো নীতি। এখানে শিল্প খাতে যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে বা তার উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে
সেই পদক্ষেপ সমূহে সংগৃহীত বা সামষ্টিক অবস্থায় হলো নীতি। শিল্প খাতের মালিকানার ধরন ও সীমারেখা, শিল্পায়নের কৌশল, শিল্পের সংরক্ষণ, শ্রমিক মালিক সম্পর্ক, বৈদেশিক বিনিয়োগ, আমদানি বিকল্প বনাম রপ্তানিমুখী শিল্পায়ন প্রভৃতি বিষয়ে সরকারের গৃহীত নীতিকে শিল্পনীতি বলে। তো শিল্পনীতি এবং শিল্প সম্পর্কে আমরা আমাদের আশা করি আমাদের যে ধারণা ছিল সেই ধারণাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। লক্ষ্য উদ্দেশ্য আমি আগেই বলেছি, আমরা যে শিল্পনীতি নিয়ে আলোচনা করছি বাংলাদেশের শিল্পনীতি, সেই শিল্পনীতিটা প্রণীত হয়েছে 2010 সালে। সেই 2010 সালের শিল্পনীতি আমাদের এর আগেও যে সমস্ত শিল্পনীতি আছে সেই সমস্ত শিল্পনীতির সঙ্গে যে এই শিল্পনীতির অনেক কিছুই মিল আছে। 1973 সালে প্রথম যে শিল্পনীতি প্রণয়ন করা হয় সেখানকার যে টার্গেট গোল ছিল, হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে সেই টার্গেট গোলগুলো অনেক সময় অর্জিত হয়েছে, কিছু কিছু অর্জিত হয়নি। সেগুলো তো রিভাইজ, একের পর এক রিভাইজেশন এবং আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপট বিবেচনায় নীতিগুলো পর্যালোচিত হচ্ছে এবং নতুন কোনো নীতি প্রণীত হচ্ছে। আমরা এর আগেই বলছি যে কোনো নীতি একবার প্রণয়নের পরে সেই নীতি যে একবারে শেষ হয়ে যায় তাই না, নীতির বিভিন্ন মেয়াদি টার্গেট গুণ থাকে, সেগুলো আবার অনেকগুলো অর্জন করতে পারে, আবার কতগুলো অর্জন করা সম্ভব হয় না। পরবর্তীতে কি কারণে হয় না, কেন হয় না, সেইগুলো যে সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র চিহ্নিত করে আবার নতুন করে বা পরিমার্জন করে নতুন আকারে নীতি গ্রহণ করা হয়। তো এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষা হয়। তো আমাদের শিল্পনীতিতে এই ধরনের ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। তো লক্ষ্য উদ্দেশ্য, দেশে একটি শক্তিশালী শিল্প খাত গড়ে তোলা এবং জাতীয় আয়ে শিল্প খাতের অবদান বৃদ্ধি করা। আমরা আগেই বলছি যে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থায় কিন্তু আমরা কৃষি নির্ভর অর্থনীতি আমাদের এখন পর্যন্ত আছে। আমরা শিল্পর দিকে অগ্রসর হতে চাই এবং শিল্প খাতে আমরা ব্যাপক উন্নয়ন ঘটাতে চাই এবং শিল্প খাতে উন্নয়নের মাধ্যমে আমাদের যে আর্থসামাজিক যে দুর্বলতাগুলো আছে বা আমাদের কর্মসংস্থানের অভাব আছে, শিল্পের প্রতি বিকাশ ঘটে, সেইখানে কিন্তু আমাদের প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। এবং এই উদ্দেশ্য নিয়েই যে এখন কিন্তু আপনার দেখেন আমাদের সরকারগুলো কি করছে, সরকার 100টি অর্থনৈতিক এলাকা ঘোষণা করছে এবং সেই সমস্ত অঞ্চলে কিন্তু নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং সেইখানে কিন্তু আমাদের কি হচ্ছে, মানুষের কর্মসংস্থান বাড়ছে এবং আমরা রপ্তানিমুখী শিল্প স্থাপনের কারণে রপ্তানি আয় বাড়ছে এবং আমাদের জীবনযাত্রার মান কিন্তু উন্নয়ন ঘটছে। তো আরো একটা জিনিস যে আমাদের যে ভূমির ব্যবহার, যে শিল্প আমাদের কিন্তু ভূমি তো সীমিত প্রত্যেকটা দেশেরই, এই ভূমি সব জমিতে শিল্প কারখানা করা যাবে না, এই ধরনের কিন্তু একটা ভূমি ব্যবস্থাপনা বা ভূমি নীতিমালা সরকার কিন্তু ঘোষণা করছে। ইচ্ছা করলে আমরা কিন্তু সব জমিতে সবসময় শিল্প কারখানা গড়ে তুলতে পারবো না। দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, যেটা আমাদের দেশের যে বিনিয়োগ, আমাদের এর সাথে সাথে যে বিদেশি বিনিয়োগ, যে বিদেশ থেকে যাতে বিনিয়োগ আসে, এই বিনিয়োগ আসলে কি হবে, বড় বড় শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে, আমাদের শিল্পে অগ্রহায়ণ হবে। বেসরকারি খাতে দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যক্তি খাতকে উৎসাহিত করা। একটা সময় যে আমাদের স্বাধীনতার পরে আমরা দেখেছি যে স্বাধীনতার পরে আমাদের বড় বড় শিল্প কারখানাগুলো তখন অবস্থার মানে পরিপ্রেক্ষিতে সরকারকে জাতীয়করণ করতে হয়েছিল, কারণ তখন কিন্তু স্বাধীনতার সময় পরপরই আমাদের কিন্তু বড় বড় শিল্প কারখানা পরিচালনা করার মতো ব্যক্তি খাত ছিল না। আস্তে আস্তে ব্যক্তি খাতের বিকাশ ঘটছে এবং সরকার কিন্তু শিল্পের যে জাতীয়করণের জায়গা থেকে বের হয়ে আসছে। সরকার এখন অনেক করছে পাবলিক পিপিপি, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে, আবার কিছু খাত সব খাত উন্মুক্ত করে দিয়েছে। আমাদের সংরক্ষিত 4টি খাত বাদ দিয়ে সব খাত কিন্তু এখন ব্যক্তি খাতে উন্মুক্ত, যার কারণে আমাদের দেশের শিল্পে কিন্তু বিকাশ ঘটছে।
বিকেন্দ্রীকৃত কর্মসংস্থান ও অধিক নারী শিল্প উদ্যোক্তা সৃষ্টি করা এবং দারিদ্রতা দূর করা। যে নারী শিল্প, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, নারী শিল্প উদ্যোক্তা। নারীরা আমাদের সমাজে বা আমাদের দেশের যে মানুষের সংখ্যা, এই মানুষের কিন্তু অর্ধেক হচ্ছে নারী এবং অর্ধেক পুরুষ, এবং নারীরা কিন্তু আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছে, এবং নারী শিল্প উদ্যোক্তাদের বা নারী ব্যবসায় যারা করছে, ব্যবসায়ী যারা, তাদেরকে জন্য কিন্তু সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। তো এই শিল্প খাত নারী উদ্যোক্তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে 2010 সালে শিল্পনীতিতে। শহরাঞ্চলে জনসংখ্যার চাপ কমিয়ে গ্রামীণ অর্থনীতিতে আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শিল্পের বিকাশ ত্বরান্বিত করা। শিল্প যে সরকার কিন্তু বলছে যে গ্রামে কে শহরের সুবিধা দেওয়া হবে। এখানে গ্রামে যদি মানে আয়ের জায়গা হয়, কর্মসংস্থানের জায়গা হয়, গ্রামীণ অর্থনীতি যদি শিল্প নির্ভর হয়, গ্রামীণ যে অর্থনৈতিক কাঠামো আছে সেইখানে যদি শিল্প নির্ভর হয়, তাহলে কিন্তু কাজের সন্ধানে মানুষ শহরের দিকে যাবে না। শহরে একটা মানুষ গ্রামে থেকে তার গ্রামে থেকে নিজে কর্মসংস্থান করতে পারবে, তার আয় বৃদ্ধি করতে পারবে। এই যে নীতি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে শহরের শহরাঞ্চলের জনসংখ্যার চাপ হ্রাস করার জন্য গ্রামকে কেন্দ্র এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য শিল্প খাতে ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা ও আঞ্চলিক সহযোগিতা চুক্তির আলোকে বাংলাদেশের শিল্প খাতকে আন্তর্জাতিক ও আঞ্চলিক নেটওয়ার্কের সাথে যুক্ত করা। আঞ্চলিক এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যদি শিল্প খাত যুক্ত হয়, তাহলে কি হবে? আমাদের শিল্প খাত আরো দ্রুত বর্ধনশীল হবে। শিল্প খাতের পরিবেশ বান্ধব পরিস্থিতি বজায় রেখে পরিবেশ সংক্রান্ত দেশীয় আইন মেনে চলা। যে পরিবেশকে যদি ধ্বংস করা যায়, পরিবেশ সবার জন্য প্রয়োজন, সব শুধুমাত্র মানুষের জন্য না, আমাদের সবার জন্য, মানে সকল পশু পাখি সবার জন্য কিন্তু পরিবেশ দরকার। পরিবেশকে বিপন্ন করে শিল্প করা যাবে না। পরিবেশকে রক্ষা করে, পরিবেশ যে আইন আছে আমাদের দেশে, সেই আইনের প্রেক্ষাপট রক্ষা করে আইনকে বাস্তবায়নের মাধ্যমে শিল্প বাস্তবায়ন করতে হবে। শিল্প খাতের জন্য মধ্য ও দীর্ঘমেয়াদী নীতি কাঠামো প্রদান করা হয় এবং অগ্রগতি সহ শিল্প খাতের উন্নয়ন পর্যবেক্ষণ করা হয়। মধ্যমেয়াদে আমাদের কি অর্জিত হবে, দীর্ঘমেয়াদে আমাদের কি হবে, এই সব বিবেচনা করে এবং কি হচ্ছে সেটা বিবেচনা করে এই শিল্পনীতি প্রণয়ন করা হয়। আমি যেটা বলছিলাম যে একটা নীতি প্রণয়ন হওয়ার পরে সেই নীতিতে সবকিছু তা না, এই নীতি সকল সময় সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন করা যায় এবং করতে হয়। সরকার তার আর্থসামাজিক বাস্তবতার নিরিখেই পরে হয়তো একটা নীতি প্রণয়নের সময় দেখা যাচ্ছে যে সরকার যে টার্গেট গোলগুলো ঠিক করেছে বা যে পদক্ষেপে নিয়েছে, সেই পদক্ষেপের গুলোর মধ্যে সমস্যা আছে, বা সেই পদক্ষেপের যে আরো বেটার কোনো পদক্ষেপ নিলে সেই টার্গেট গোলগুলো সহজে অর্জন করা যাবে। তো এই সমস্ত কারণে নীতির কিন্তু পরিবর্তন, পরিমার্জন, পরিবর্তন চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নীতির মাধ্যমে সেই সেক্টরে কে উন্নয়ন করা সম্ভব হয়। শিল্পনীতির বৈশিষ্ট্য যে আমাদের 2010 সালের শিল্পনীতিতে কি ধরনের বৈশিষ্ট্য আছে সেইগুলো আলোকপাত করছি। রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্কার, যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাগুলো আছে, সেই রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাগুলো ব্যাপক সংস্কার দরকার। যেমন আমরা ইদানিং কিছুদিন আগে আমাদের সরকার দেখলাম যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত পাটকল গুলো ছিল, সেই পাটকল গুলো কিন্তু বন্ধ ঘোষণা করেছে এবং এই পাটকল গুলো পিপিআর এর মাধ্যমে পরিচালনার ব্যবস্থা করছে। কারণ আমাদের পাটকল গুলোকে কিন্তু এইগুলো লোকসান দিচ্ছে এবং বেসরকারি খাতে যে সমস্ত পাটকল আছে তারা কিন্তু লাভ করছে, আবার যে সমস্ত সরকারি পাটকল গুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া আছে, সে সমস্ত পাটকল কিন্তু লভ্যাংশ বা লাভের দিকে আছে। কিন্তু আমাদের সরকারি পাটকল গুলো ব্যবস্থাপনার কারণে হোক আর যে কারণে হোক, তারা কিন্তু লাভ করতে পারছে না। যখন লস দিচ্ছে তখন কিন্তু সরকার এটা ঘোষণা করছে। এই যে সংস্কার, যে রাষ্ট্রায়ত্ত যে সমস্ত শিল্প কারখানাগুলো আছে
তার সংস্কারের মাধ্যমে সেই সমস্ত শিল্প কারখানার আধুনিকায়ন প্রয়োজন। আধুনিকায়নের মাধ্যমে এইসব শিল্প কারখানার আয় বৃদ্ধি করা সম্ভব। তো বিনিয়োগ প্রণোদনা, বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা রাখছে। কোনো কোনো সময় কর অবকাশ দেওয়া হয়েছে, কোনো কোনো সময় যে আয়কর দিতে হবে না, শুল্ক দিতে হবে না। তো এই আমাদের শিল্প খাত বিকাশের জন্য আহ, সরকার বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রণোদনা দিয়ে থাকে। যেমন আমাদের দেশে কেউ যদি শিল্প কারখানা স্থাপনের জন্য যদি মূলধনী যন্ত্রপাতি আমদানি করে, তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সরকার তার শুল্ক হ্রাস করে থাকে। তো এই যে প্রণোদনার মাধ্যমে কি হয়, শিল্পের বিকাশ ত্বরান্বিত করার জন্য বা বিকাশের জন্য সরকার কিন্তু এই ধরনের প্রণোদনা দিচ্ছে। তারপরে কর অবকাশ, আমরা যেটা বলছি যে কর অবকাশ, যেমন আমাদের রাজশাহী অঞ্চল, খুলনা অঞ্চল বা যশোর অঞ্চল, সিলেট অঞ্চল, এই সমস্ত এলাকায়, ময়মনসিংহ অঞ্চল, এই সমস্ত এলাকাতে এইগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে এইগুলো কিন্তু দুর্বল অর্থনৈতিক এলাকা। যেমন আমাদের চট্টগ্রাম বা ঢাকা অঞ্চল অর্থনৈতিক ভাবে কিন্তু শক্তিশালী, ওই সমস্ত জায়গায় শিল্পের সংখ্যা বেশি। তো এই অঞ্চলগুলো যেমন খুলনা, রাজশাহী, এই অঞ্চলের শিল্প কম। তো এই গভর্নমেন্ট কিন্তু এই অঞ্চলের শিল্প কারখানা স্থাপনের জন্য বিভিন্ন সময় কর অবকাশ ঘোষণা করছে। যেমন রাজশাহী অঞ্চলে বা খুলনা অঞ্চলে কোনো শিল্প কারখানা স্থাপন করলে সেই শিল্পে প্রথম 3 বছর 100% হচ্ছে কর অবকাশ, তার 100 ভাগ, শতভাগ কর অবকাশ 3 বছরের জন্য। পরবর্তী 3 বছরের জন্য 50 ভাগ কর অবকাশ, এবং পরবর্তী 1 বছরের জন্য 25 ভাগ কর অবকাশ। এই যে অবকাশ, তাতে এই অঞ্চলে এই কর অবকাশ দেওয়ার অর্থ হলো বা কর ছাড় দেওয়ার অর্থ হলো যে এই অঞ্চলে যেন শিল্পগুলো প্রতিষ্ঠিত হয়। অনাবাসী বাংলাদেশীদের জন্য প্রণোদনা, আমাদের দেশের বিপুল একটা অংশ, দেশের জনগণের বিপুল একটা অংশ বিভিন্ন দেশে বসবাস করে। তো এই সমস্ত যারা বিদেশে আছে, সেই সমস্ত মানুষ যদি আমাদের দেশে শিল্প কারখানা স্থাপন করতে চায়, তাদের জন্য সরকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যেমন এই তারা ইচ্ছা করলে হয়তো কেউ ইউকেতে বা কেউ আমেরিকাতে বা কেউ সৌদি আরবে আছে, এরা যদি এই দেশের শিল্প কারখানা স্থাপন করে এবং তারা যদি তাদের যে লভ্যাংশ আছে সেই লভ্যাংশ এবং মূলধন যদি স্থানান্তর করতে চায়, সরকার তাতে বাধা দেবে না। যেমন আমাদের মানে আমরা যারা দেশে বসবাস করছি, তারা যদি শিল্প কারখানা স্থাপন করে এবং আমরা কিন্তু আমাদের এই মূলধন বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা কিন্তু নেই, বা আমাদের দেশের সরকার কিন্তু সেই ব্যবস্থা রাখেনি। কিন্তু যারা অনাবাসী আমাদের দেশের মানুষ, কিন্তু তারা অন্য দেশে বসবাস করছে, তাদের জন্য শিল্প খাতে বিনিয়োগের জন্য তাদের কিছু কর অবকাশ কি বিশেষ ধরনের প্রণোদনা প্যাকেজ আছে, যাতে তারা এই দেশে শিল্পে বিনিয়োগ করতে পারে। তারপরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, আমাদের দেশ যে বিভিন্ন ধরনের আমরা দেখছি যে ইপিজেড হচ্ছে, আহ, এই এইখানে বর্তমান সরকার ঘোষণা করছে যে 100টি অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হবে, সেইখানে বিভিন্ন ধরনের শিল্প স্থাপন করা হবে। তো এই যে অর্থনৈতিক অঞ্চল ঘোষণার মাধ্যমে ওই অঞ্চল কিন্তু শিল্প কারখানা ঘোষণা হচ্ছে। হয়তো আপনি শিল্প স্থাপন করতে যাচ্ছেন একটা, কিন্তু জমির অভাব বা অবকাঠামোগত সমস্যা, জ্বালানির অভাব, পাওয়ারের অভাব, সেখানে কি হচ্ছে যে অর্থনৈতিক অঞ্চলে যদি আপনি শিল্প স্থাপন করেন, তাহলে এইগুলো আপনাকে এই জিনিসগুলো আপনাকে সহজে পাবেন এবং সহজে শিল্প স্থাপন করতে পারবেন। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা, যে আমরা বলছি যে নারী, দেখেন বারবার আমরা বলছি, সরকার বলছে যে নারী, কারণ জনগণের অর্ধেক অংশ হচ্ছে নারী। এই অর্ধেক অংশকে যদি উন্নয়নের আওতায় না নিয়ে আসা হয়, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে না, আমাদের জীবনযাত্রার মান বাড়বে না। এই কারণে কিন্তু নারী উদ্যোক্তা এবং আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে যে আমরা যে ধরনের সমাজ কাঠামো বসবাস করছি, সেইখানেও কিন্তু আমরা দেখছি যে নারীরা ঘরের মধ্যে কাজ করছে, মানে আমাদের মানসিকতা ওই এখান থেকে বের করে নিয়ে আসার জন্য যে তারাও শিল্প উদ্যোক্তা হতে পারে, তারাও ব্যবসায় হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আসার জন্য কিন্তু নারী উদ্যোক্তাদের বিশেষভাবে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ
যেমন তাদের কর অবকাশ বা ব্যাংক থেকে সহজে যাতে ঋণ নিতে পারে সেই ধরনের ব্যবস্থা 2010 সালের শিল্পনীতিতে রাখা হয়েছে, যাতে নারীরা সহজেই বিনিয়োগ করতে পারে। বিদেশি বিনিয়োগ, আমাদের দেশে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে। যে আমাদের দেশের যে ব্যক্তি খাতগুলো, আমাদের ব্যক্তি খাতগুলো কিন্তু আমাদের যেহেতু ধনী রাষ্ট্র না, সেহেতু এখানে কিন্তু আহ, জনগণ ম্যাক্সিমাম সব জনগণই তো তাদের আয় একটা সীমা পর্যন্ত, কিন্তু বিদেশি বিনিয়োগ যদি আসে সেখানে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। এই জন্য বিদেশি বিনিয়োগের জন্য শিল্প খাতে প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে বা ছাড় দেওয়া হয়েছে। তারা যেটা বললাম যে তারা এখানে করতে পারবে, সেই ধরনের যে লাভ করবে সেই লভ্যাংশ তারা নিজের দেশে বিনিয়োগ করতে পারবে বা এই দেশে বিনিয়োগ করতে পারবে, এই ধরনের তারপরে কর অবকাশ দেওয়া আছে বিদেশি বিনিয়োগে আসার ক্ষেত্রে। বিদেশি বিনিয়োগ সহজ যেভাবে দেশে বিনিয়োগ করতে পারে তার ব্যবস্থা করা আছে এই 10 সালের শিল্প নীতিতে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের শিল্প স্থাপন, যেটা আমরা বলছি পিপিপি, ট্রিপল পি, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে শিল্প স্থাপনের জন্য সরকার উদ্বুদ্ধ করছে। হয়তো সরকার আপনার কিছু আছে, সরকার কিছু, সরকারের সঙ্গে পার্টনারশিপে একটা বড় শিল্প বা কোন শিল্প কারখানা গড়ে তোলার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল ভিত্তিক শিল্প স্থাপন, যে আমাদের দেশীয় যে সমস্ত প্রযুক্তি আছে সেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে শিল্প খাতে, এবং যে সমস্ত কাঁচামাল আমাদের দেশে সহজেই উৎপন্ন হয় সেই সমস্ত কাঁচামাল দিয়ে যাতে শিল্প স্থাপন করা হয় সেই দিকে কথা বলা হয়েছে। যে দেশীয় প্রযুক্তি, এতে কি হবে, দেশীয় প্রযুক্তি যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের দেশের যে পরিবেশ রক্ষা হবে, এবং প্রযুক্তির সাথে যে সমস্ত লোকজন জড়িত আছে তাদেরও একটা ব্যবস্থা হবে। আবার কাঁচামাল, আমাদের যে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের কথা বলছি, বা যে সমস্ত কাঠ শিল্পের কাঁচামাল সহজে আমাদের দেশ থেকে পাওয়া যায়, সেই সমস্ত কাঁচামাল দিয়ে যদি শিল্প স্থাপন করা হয় তাহলে আমার শিল্পের যে আমার দেশের উৎপন্ন জিনিসের একটা বাজার তৈরি হবে। এবং এই সমস্ত দিক খেয়াল করা শিল্পনীতিতে আছে। ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়ন, যে আমরা যে ধরনের আমাদের দেশে তো খুব বেশি আমাদের দেশে ভারী শিল্প নেই, এবং ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্প, এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়নের মাধ্যমে আমরা যাতে সহজেই শিল্প উন্নয়ন ঘটানো যায়। যে এই যে ছোটখাটো মিল, তারপরে বিভিন্ন যে আমরা দেখছি যে ক্ষুদ্র এবং কুটির শিল্প, এইগুলোর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান বৃদ্ধি করা যায় এবং শিল্প উন্নয়ন করা যায়, সেই ধরনের আহ মানে এই শিল্প স্থাপনের জন্য সরকার জনগণকে উৎসাহিত করছে। সেবা শিল্প সমূহ, তো আমাদের যে সেবা শিল্প কি গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সেবা খাতে যে গুলো যেখানে পণ্য না সেবা উৎপন্ন হচ্ছে, সেবা দেওয়া হচ্ছে, সেগুলোকে আমরা সেবা খাত বলছি। বৈদেশিক কর্মসংস্থান, যে আমাদের যে দেশে যে প্রচুর পরিমাণে যে জনশক্তি আমরা বিদেশে রপ্তানি করি, সেই বৈদেশিক কর্মসংস্থানকে আমরা বলছি সেবা খাত। যে আমাদের দেশে যে সমস্ত শ্রমিক আছে তাদেরকে বিভিন্ন দেশে গিয়ে যারা কাজ করছে তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে সরবরাহ করছে। তো এইখানে বৈদেশিক কর্মসংস্থানের জন্য যা ব্যবস্থা করাকে আমরা হচ্ছে সেবা খাত। তারপরে বিনোদন শিল্প, যেমন সিনেমা আছে, নাটক আছে, এইগুলো বিভিন্ন পার্ক, বিনোদনমূলক পার্ক, আমাদের দেশে কিন্তু অনেক পার্ক হয়েছে। তো এইগুলোকে বিনোদন শিল্প বলা হচ্ছে। এই সমস্ত শিল্পের মাধ্যমে কোনো পণ্য উৎপাদন হচ্ছে না। একজন মানুষের দেখেন যে একটা পার্কে আপনি ঘুরতে গেছেন, একটা পার্কে ঘুরতে গেছেন, ওইখানে দেখবেন যে একজন মানুষের জন্য হয়তো 20 টাকা টিকিট লাগছে, ভালো কথা। ওইখানে কি হলো, কোনো তো দ্রব্য আপনাকে দিচ্ছে না, আপনার ওই 20 টাকার বিনিময়ে আপনি তাদের বিভিন্ন রাইড চড়ছেন বা তাদের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো উপভোগ করছেন, আপনার মনের বিনোদন হচ্ছে। এই
শিল্পগুলো যাতে হয় সেই জন্য সরকার ব্যবস্থা রাখছে। হাসপাতাল ও ক্লিনিক এটা একটা অন্যতম সেবা খাত আমাদের দেশে। যে হাসপাতালে যে আমাদের স্বাস্থ্য খাত আছে, স্বাস্থ্য খাতের একটা সরকারি খাত, বেসরকারি খাত, এনজিও খাত, এইভাবে স্বাস্থ্য খাতে কিন্তু আমাদের ব্যবস্থাগুলো আছে। হাসপাতাল এবং ক্লিনিক স্থাপন করলেন, সেখানে আপনি কি কোনো পণ্য উৎপাদন করছেন না, কিন্তু মানুষকে সেবা প্রদানের মাধ্যমে আয় করছেন। এইগুলোকে সেবা খাত হিসাবে উল্লেখ করছে। পর্যটন শিল্প, বিভিন্ন ধরনের পর্যটন এলাকায় পর্যটন যাতে যেতে পারে তাদের জন্য হোটেল, মোটেল বা খাবার বা আরো যাতায়াতের ব্যবস্থা, এইগুলো যে নিয়ে পর্যটন এলাকায় কাজ করছে, সে এই ধরনের শিল্পকে উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন টেস্টিং ল্যাবরেটরি টেস্ট করার জন্য, আহ, রোগের জন্য হতে পারে যে আমাদের যে ডায়াগনোসিস ব্যবস্থা আছে সে ধরনের ডায়াগনোসিস ব্যবস্থা। আবার মনে করেন যে বিভিন্ন শিল্প পণ্য উৎপাদন হচ্ছে, সেই সমস্ত শিল্পগুলোর মান ঠিক আছে কিনা তাদের টেস্টিং ব্যবস্থা, এই ধরনের শিল্পকে উৎসাহিত করা হচ্ছে 2010 সালে শিল্পনীতিতে। যে সেবা খাতটা কিন্তু আহ, অনেক দেশ আছে যে সেবা খাতের উপর নির্ভরশীল, সেবা শিল্পের উপর নির্ভরশীল, তাদের ওই ধরনের প্রোডাকশন কিন্তু নাই, পণ্য উৎপাদন করছে না, কিন্তু সেবা খাত দিয়ে তারা বিশ্ব অর্থনীতিতে বা নিজেদের অর্থনীতিতে অনেক অবদান রাখছে। টেলিকমিউনিকেশন, এই যে আমাদের ইন্টারনেট বলছি, তারপরে মোবাইল ফোন বলছি, এই যে ওয়াইফাই লাইন গুলো, এইগুলো কিন্তু টেলিকমিউনিকেশনের মধ্যে হচ্ছে, এবং এইগুলোর মাধ্যমে আপনি কিন্তু কোনো প্রোডাক্ট উৎপাদন হচ্ছে না, কিন্তু এই সেবা খাতের মাধ্যমে এই প্রচুর অর্থ আয় করা সম্ভব। তথ্য প্রযুক্তির এই যুগে টেলিকমিউনিকেশন ব্যবস্থার কারণে যে অনেক আয় করা সম্ভব। তারপরে অটোমোবাইল সার্ভিসিং, বিভিন্ন যে অটোমোবাইল সার্ভিসিং, আমাদের দেশের এখন যে অর্থনৈতিক অবস্থা, মানুষের যে জীবনযাত্রার মান, সেই অনুসারে কিন্তু অনুযায়ী আমাদের অটোমোবাইলে কিন্তু অনেক সার্ভিসিং এর জন্য অনেক কারখানার প্রয়োজন হচ্ছে। তো এই সমস্ত কারখানার মাধ্যমে আপনার গাড়িগুলোর যে সার্ভিসিং করানো, সেই জন্য সরকার এই খাতগুলোকে উৎসাহ দিয়েছে যাতে এই খাতগুলো বিকাশ হয়। কারণ যেমন মনে করেন যে পণ্য খাতে শিল্পগুলো যেমন বিকাশ লাভ করছে, তেমনি ভাবে সেবা খাতের শিল্পগুলো বিকাশ লাভের প্রয়োজন আছে। তারপর পরিবহন ও যোগাযোগ, যে পরিবহন ব্যবস্থা, আমাদের দেশের পরিবহন ব্যবস্থায় কিন্তু দেখবেন যে বেসরকারি খাতে অনেক ভালো ভালো বাস আছে, আবার বেসরকারি খাতে ট্রেন পরিবহন ব্যবস্থা আছে। এইগুলো জাহাজ পরিবহন, এইগুলো হচ্ছে সেবা খাত। এই সেবা খাতগুলো কেউ সরকার আরো ভালোভাবে যাতে পরিচালনা করা যায় তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সংরক্ষিত শিল্প, যে একটা সময় আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা ছিল, ব্যক্তি খাত বলেন, সেই ব্যক্তি খাতে কিন্তু বড় বড় শিল্প কারখানা পরিচালনা করতে পারতো না, এবং সব শিল্পকে ব্যক্তি খাতে পরিচালনা করার অধিকার ছিল না। কিন্তু 2010 সালে যে শিল্পনীতি, সেই শিল্পনীতিতে 4টি খাতকে সংরক্ষিত রেখে বাদ বাকি সকল খাত ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছে। এবং অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি, এই অস্ত্র তৈরি করতে পারা যাবে না ব্যক্তি খাতে, কোনো ব্যক্তি খাতের কোম্পানি অস্ত্র তৈরি করতে পারবে না। অস্ত্র তৈরির বা অস্ত্র তৈরির সরঞ্জাম, যন্ত্রপাতি, এটা তৈরি করবে কিন্তু সরকারি খাতে তৈরি হবে। বেসরকারি খাতে অস্ত্র এবং তার সরঞ্জাম তৈরি করা যাবে না। কিন্তু বিদেশে অনেক আমেরিকা বা রাশিয়ার কথা ধরেন, ওইখানে কিন্তু ব্যক্তি খাতেই এসব অস্ত্র কারখানাগুলো আছে এবং সামরিক তাদের হয়তো একটা সময় আমাদের দেশেও হয়ে যাবে। একটা সময় যেমন ধরুন আমরা ইলেকট্রিসিটির কথা বলছি, পাওয়ার, এই পাওয়ার কিন্তু একটা সময় শুধুমাত্র সরকারি খাতে পাওয়ার জেনারেট করতো, তখন কিন্তু বেসরকারি খাত পাওয়ার জেনারেট করে নাই। টেলিফোন খাত বা টেলিকমিউনিকেশন, এখানে টেলিফোন খাত শুধুমাত্র সরকারি খাত ছিল, কিন্তু এখন এই খাতে কত বেসরকারি খাত আছে দেখুন, গ্রামীণ ফোন আছে, রবি আছে, এইগুলো আসছে। তারপরে সময় প্রয়োজনে বা আর্থসামাজিক
প্রেক্ষাপটে প্রয়োজনের কারণে কিন্তু বিভিন্ন শিল্প কারখানা ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই 4টি শিল্প খাত বাদে আমাদের সব শিল্প খাতে কিন্তু এখন ব্যক্তি মালিকানা পরিচালিত হচ্ছে। আরেকটা শিল্প খাত হচ্ছে পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি কোনো দেশেই ব্যক্তি খাতে নেই, সব দেশে সরকারি খাতে। এবং আমাদের দেশে আমরা যে পারমাণবিক শক্তি যুগে প্রবেশ করেছি, এবং আমাদের যে পাবনা জেলার রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কিন্তু আমরা পারমাণবিক শক্তি কেন্দ্রে পৌঁছাচ্ছি। এইখানে এই শিল্পটা থাকবে সরকারি খাতের অধীন। সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল, যে বিভিন্ন ধরনের সরকারি যে দলিলপত্র বা সার্টিফিকেট, এগুলো প্রিন্টিং এর জন্য, এবং টাকশাল, এইগুলো বেসরকারি খাতে না, এটা সরকারি খাতে আছে। তারপরে বনায়ন ও সংরক্ষিত বনভূমির সীমানায় যান্ত্রিকায়ন, যে বনায়ন এবং সংরক্ষিত বন এলাকায় কোন ধরনের যন্ত্র দিয়ে যান্ত্রিক আহরণ করা যাবে না, বা খনিজ সম্পদ উত্তোলন বা এই ধরনের এইটা হচ্ছে বেসরকারি খাতে দেওয়া নেই, এগুলো হচ্ছে সরকারি খাতে। এইগুলো ছিল আমাদের 2004 সালের শিল্প নীতি অনুসারে সংরক্ষিত খাত, যেগুলো ব্যক্তি খাতে না, সরকারি খাতে আছে। বাদ বাকি এই 4টি বাদে সকল ধরনের শিল্প, বাংলাদেশের সকল ধরনের শিল্প কিন্তু এখন ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়া হয়েছে। যেমন জাহাজ নির্মাণ শিল্প, টেক্সটাইল, পাটকল, তারপরে আপনার বিদ্যুৎ, সব চলে আসছে। খনিজ সম্পদ আহরণ সবই ব্যক্তি মালিকানায় চলে গেছে। অগ্রাধিকার খাত সমূহ, যে 2010 সালের অগ্রাধিকার খাত সমূহ দেওয়া হচ্ছে জাহাজ নির্মাণ খাত। এটা যাতে জাহাজ যে হচ্ছে আমাদের দেশে জাহাজ নির্মাণ খাতকে অগ্রাধিকার খাতের আওতায় দেওয়া হয়েছে। কৃষিভিত্তিক শিল্প, বিভিন্ন অঞ্চলে যে সমস্ত পণ্য উৎপাদিত হচ্ছে, সেই সমস্ত উৎপাদিত পণ্যের ভিত্তিতে শিল্প কারখানা স্থাপন করার জন্য সেগুলো ওই অগ্রাধিকার খাতের মধ্যে রাখা হয়েছে। নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তির মধ্যে যেমন সৌরশক্তি, বায়োগ্যাস, বায়োমিল, এই যে উইন্ড মিল, এগুলো বিভিন্ন ভাবে যে জ্বালানির প্রয়োজন হচ্ছে, বা শক্তি খাত, যে শক্তি সহজে অল্প সময় ব্যবহার করে পুনরায় আবার ব্যবহার করা যাচ্ছে, সেই ধরনের মানে খাতকে অগ্রাধিকার। পর্যটন শিল্পর বিকাশ, তারপরে আইসিটি পণ্য ও সেবা, এগুলো, তারপরে ফার্নিচার শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট শিল্প, এইগুলোকে অগ্রাধিকার খাত হিসাবে সরকার ঘোষণা করেছে। এই সমস্ত খাতে যারা বিনিয়োগ করছে বা এই ধরনের বিনিয়োগ করছে, তাদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ আছে। হয়তো তারা ব্যাংক থেকে সহজে ঋণ পাচ্ছে, তাদের জন্য সরকার জায়গা, শিল্প স্থাপনের জন্য জায়গা ব্যবস্থা করছে, তাদের জন্য কর অবকাশের ব্যবস্থা করছে। তো এইগুলো হলো আমাদের শিল্পের অগ্রাধিকার খাত। অর্থনৈতিক উন্নয়নে শিল্পনীতির ভূমিকা। তো শিল্প নীতি আমাদের যে 2010 সালে আমাদের অর্থনৈতিক উন্নয়নে শিল্পনীতির কি ধরনের ভূমিকা আছে সেগুলো আমরা দেখছি। যে শিল্পের মালিকানা, এখানে আমরা দেখলাম যে সব শিল্পের মালিকানা বেসরকারি খাতে। শিল্পায়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপ, শিল্পায়নে রাষ্ট্র হস্তক্ষেপ নাই, সে রাষ্ট্র তার নীতিমালা ঘোষণা করেছে, রাষ্ট্রের জনগণ ইচ্ছা মতো শিল্প কারখানা স্থাপন করতে পারবে। বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষির উন্নয়ন, শিল্প উন্নয়নের মাধ্যমে কৃষির উন্নয়ন সম্ভব, এবং কৃষি অর্থনীতির যে আমাদের দেশ, সেইখান থেকে আরো কৃষি খাতে আরো অর্থনীতি অবদান করে সেই ব্যবস্থা করা হয়েছে। নারীর অংশগ্রহণ, বিভিন্ন সময় নারীর অংশগ্রহণ এবং নারীর অংশগ্রহণের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশীয় প্রযুক্তির উন্নয়ন, বা যেটা বলছে যে দেশীয় প্রযুক্তি, সেই প্রযুক্তি ব্যবহার করে যেন শিল্প কারখানা স্থাপন করা হয়, সেই জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। মানব সম্পদের উন্নয়ন, সর্বোপরি যে মানব সম্পদ, যদি আমাদের দেশে যে মানুষ সংখ্যা বেশি, সেই সমস্ত মানুষ যদি দক্ষ এবং হয়, তাহলে যে সম্পদে পরিণত হবে, সেই সম্পদ আমরা বিদেশে রপ্তানির মাধ্যমে, দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে আমরা প্রচুর
আয় করতে পারি, সেই কথা বলে ধরা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নে আমাদের যে শিল্প নীতি 2010 তা আমাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আমরা যে শিল্পনীতি আলোচনা করলাম, শিল্পনীতির আলোচনার যে প্রেক্ষাপট গুলো ছিল, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই আলোচনার ভিত্তিতে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকতে পারে, আপনারা কোশ্চেন করতে পারেন salam.jeu@gmail.com। তো দীর্ঘক্ষণ আমরা শিল্পনীতি নিয়ে আলোচনা করলাম, আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনলেন। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।